আমরা আজকে এখানে একজন এমিনেন্ট ডক্টর সোনালিকা মন্ডল ম্যাম, who happens to be an MBBS and MD, এবং উনি একজন এমিনেন্ট সাইকিয়াট্রিস্ট। আমরা আজকে ওনার সাথে একটু কথা বলছি এখানে অ্যাডিকশন রিলেটেড। ম্যাডামের পরিচয় এর থেকে বেশি এই মুহূর্তে দেওয়ার নেই, তবে উনি ওনার অ্যাডিকশন হচ্ছে এমন একটা ডোমেন যেটা ওনার স্পেশালিটি। উনি এটা নিয়ে কাজ করছেন বহুদিন এবং অনেক পেশেন্টকে উনি সুস্থ জীবনে ফিরে আসতে সাহায্য করেছেন। তো ম্যামকে যেটা প্রথমেই বলবো যে ম্যাম, অ্যাডিকশন ব্যাপারটা ঠিক মানে কীরকম এবং জেনারেলি মানুষ কীভাবে অ্যাডিকশনকে পারসিভ করে এবং আসলের সঙ্গে তার কতটা মিল কতটা অমিল? একদম, অ্যাডিকশন যে কোনো ধরনের অ্যাডিকশনই হোক, হ্যাঁ, সেটা আমরা মোস্টলি যে অ্যাডিকশন বা নেশার কথা মনে করি সেটা হচ্ছে সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্স, সেটা অ্যালকোহল হতে পারে, সেটা ক্যানাবিস হতে পারে, ব্রাউন সুগার কমন ল্যাঙ্গুয়েজে যেটা বলি, সেটা এক ধরনের অ্যাডিকশন। আবার একটা অ্যাডিকশন হতে পারে যেটা আমরা দেখি গ্যাম্বলিং অ্যাডিকশন, সেটাও কিন্তু অনেক সময় দেখি যে যারা করছে, জুয়া খেলছে, হ্যাঁ, সেটাও কিন্তু তাদের একটা ওটা নেশার পর্যায়ে চলে যাচ্ছে। বা আরেকটা ধরনের অ্যাডিকশন যেটা আমরা আজকালকার ডিজিটাল এরাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, স্মার্টফোন অ্যাডিকশন। হ্যাঁ, তো এই দুটো যদি আমরা পুরোটাই অ্যাডিকশনের ভেতরে ধরি, তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমি জাস্টিফাই করব বা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি কোনো নিউরোবায়োলজি বা সায়েন্টিফিক কোনো কিছু দেবো সেরকম নয়। নিউরোবায়োলজি বা মেকানিজম অফ অ্যাকশন যেটা বলি, প্রত্যেকটারই সেম। ধরুন আমাদের যে কোনো অ্যাডিকশনে যেটা হয়, ব্রেনের একটা পার্টকে স্টিমুলেট করে। সেন্ট্রাল পার্টে ভেন্ট্রাল টেগমেন্টাল বলে একটা এরিয়া থাকে যেখানে ডোপামিন সিক্রিশনটা হয়। এই ডোপামিন সিক্রিশন বা ডোপামিন বলে যে কেমিক্যালটা আছে, দ্যাট ইজ আ হ্যাপি হরমোন। আমরা সেটাকে লেম্যান টার্মসে বলতে পারি। এই যে যতবার আমরা কোনো নেশা করছি, সেটা অ্যালকোহল হোক, সেটা গাঁজা হোক, ক্যানাবিস, হ্যাঁ, বা সেটা গ্যাম্বলিং হোক, সেই মানে যতবার এই স্টিমুলেশনটা আমরা পাচ্ছি ততবারই ওটা আমাদের ব্রেনের ওই পার্টটাকে হিট করছে যেখান থেকে ডোপামিন রিলিজ হচ্ছে। সো বেসিক্যালি ডোপামিন ইজ দ্য মেইন কেমিক্যাল হিয়ার। এই ডোপামিন রিলিজ বা ফিল গুড, ডোপামিন ইনডিউসড যে ফিল গুডটা হচ্ছে, সেটার জন্য আমি অ্যাডিক্টেড হয়ে পড়ছি। সাবস্টেন্স ছাড়া আমার ভালো লাগছে না, হ্যাঁ, এই নেশাটা না করলে বা মদটা না খেলে আমার ভালো লাগছে না, এটা হয় মেইন এক্সকিউজ। এই অ্যাক্টিভিটিটা না করলে আমার বেশ ঠিক লাগছে না, আমার ভালো মন মেজাজ ভালো থাকছে না, এটা হয় নাম্বার ওয়ান রিজন ফর রিপিটেশন। মানে অ্যাডিকশন কি? রিপিটেশন অফ বিহেভিয়ার, তাই তো? সেটা ছাড়া আমরা থাকতে পারছি না, ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। তো দিস ইজ নাম্বার ওয়ান সায়েন্টিফিক রিজন, যেটা আমরা দেখতে পেয়েছি যে ডোপামিন সিক্রিশন হচ্ছে, রিপিটেড হিট করছে ওই এরিয়াটাকে, আর যার কারণে আমার ওই নেশাটা করে বা ওই অ্যাক্টিভিটিটা করে ভালো লাগছে, সেটা ছাড়া আমি থাকতে পারছি না। এবার যেটা আমার ম্যাম জানবার আছে সেটা হচ্ছে যে মানে এটা আমার নয়, আমার মতো আরো এটা মানে অনেকেরই এটা প্রশ্ন যে এখন ইদানিংকালে মানে সোশ্যাল স্পেকট্রামে আমরা সমাজের দিকে তাকালে অনেক বেশি এটা দেখি। ব্যাপারটা হয়তো আগে মানে ব্যাপারটা কি আগে অ্যাওয়ারনেস ছিল না বলে জানা যেত কম, নাকি এখন ব্যাপারটা সত্যিই এটা বেড়েছে এবং তাদের মানে এই রিজনস গুলো কি? দেখুন, বেড়েছে, এটা ডেফিনেটলি ইটস ট্রু যে বেড়েছে, বিকজ এখন আমরা whether it is সোশ্যাল মিডিয়া থ্রু বা এখন অনেক বেশি আমরা ফ্রি হয়ে বাইরে বেরোচ্ছি। আগে অতটাই বাইরে বেরোনো বা এই এত ফ্রিলি মেলামেশা, সেটা সোশ্যাল মিডিয়া বায়া হোক বা আমাদের জেনারেশন গ্যাপ, হ্যাঁ, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যে জেনারেশন বা থিঙ্কিং, এই যে জেনারেশন গ্যাপটা হয়ে যাচ্ছে, আরো ওপেন মাইন্ডেড হয়ে যাচ্ছি, হ্যাঁ, আমরা আরো প্রগ্রেসিভ হয়ে যাচ্ছি, কিন্তু তার সাথে সাথেও আমরা এই নেশা, অ্যালকোহল বা উইড, এই জিনিসগুলো কনজিউম করাটাও অনেক আমাদের বেড়েছে। বিকজ একটা ওই বলে না, উই ওয়ান্ট টু লুক কুল, এই ট্রেন্ডটা এখন এসেছে। সো দে আর ডুইং ইট ওপেনলি নাও। আগে হয়তো লুকিয়ে চুরিয়ে করতো, এখন অনেক ওপেনলি করছে। তো এই লুকিং মানে কুল, এই ব্যাপারটা এখন দেখছি যে আজকালকার একটা ট্রেন্ড হয়ে গেছে বেসিক্যালি। তো এই কুল দেখানোর জন্য নিজেকে অনেকেই এই নেশা করে, আর তার মধ্যে কয়েকজন আছে যারা অভ্যস্ত হয়ে পড়ে।
মানে সবাই সেটা করছে তা নয়। মানে ওই যে একটা যেটা বললেন যে একটা রিপিটেটিভ যে বিহেভিয়ারটা, সবাই নেশা তো অনেকেই করে, মানে সেটা একটা হয় যে সোশ্যালি আমি করছি, কোনো অকেশনে করছি, বন্ধু বান্ধবদের সাথে মাঝে মধ্যে বেরোলাম তখন আমি একটা সোশ্যাল ড্রিঙ্কিং একটা হচ্ছে। কিন্তু সেটা ছাড়াও যেটা আমরা দেখি মানে অ্যাডিকশনের জন্য যারা আসে তারা হচ্ছে রেগুলার বেসিসে করছে। তো সেটার কিছু কিছু কারণ অনেকেই বলেন যে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে পড়েছি, এটা অনেকেই বলে। আর অনেকে বলে আমার নেশা না করলে ঘুম আসছে না বা ঘুমে ডিস্টারবেন্স হচ্ছে, সেই জন্য এই নেশাটা করলে আমি খুব ভালো ঘুমোতে পারি। হ্যাঁ, তো তাদের ডিপেন্ডেন্সটা এমন লেভেলে চলে গেছে যে ফিজিক্যালি তারা নট জাস্ট সাইকোলজিক্যালি কিন্তু ফিজিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। তো কিছু এই ফিজিক্যাল কিছু কারণ, কিছু কিছু সাইকোলজিক্যাল কারণ, ওরা নিজেদের বিহেভিয়ারটা বা নিজেদের অ্যাডিকশনটা র্যাশনালাইজ করে যে আমি এই কারণে নেশা করছি। আমরা ম্যামের থেকে জেনে নিচ্ছিলাম যে এই অ্যাডিকশনের প্রকারভেদগুলো কি কি হয়, ঠিক কিভাবে ওই বন্ধুদের সঙ্গে পড়ে বা পাল্লায় পড়ে ইউজ করতে করতে আস্তে আস্তে একজন এই ডিপেন্ডেন্সির মধ্যে পড়ে যায়। সমাজে কেন এখন বেশি আগের থেকে, এইসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আরও একটা পার্টিকুলার ম্যামকে একটা প্রশ্ন আমরা যেটা করবো এখন, সেটা হচ্ছে যে ম্যাম রাস্তাটা কি, মানে এটা থেকে মানে বের হওয়ার, এবং কারণ এখনো মানুষের মনে অ্যাডিকশন সম্পর্কে ধারণা অনেকের ক্ষেত্রেই হয়তো পরিষ্কার নয়, এবং ওয়ে আউটটা কি? এটা মানে যতটা সহজে আমরা বলতে পারি ডি অ্যাডিকশন, ততটা সহজ তো একেবারেই নয়। যারা আসে আমার কাছে ফর ডি অ্যাডিকশন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাদেরকে একটাই কথা বলি যে এটার কোনো ম্যাজিক ফর্মুলা নেই যে আমি আজকে আপনাকে কোনো ওষুধ দিয়ে দিলাম, হ্যাঁ সেটা খেলেন আর সেটা খেয়ে আপনি একদম নেশামুক্ত হয়ে পড়লেন, যেটা অনেক জায়গায় আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। হ্যাঁ, আমি এই নেশামুক্ত, এই যে মানে এই যে একটা ক্লেম আছে, এটা ক্লেম 7 দিন 15 দিনের মধ্যে নেশামুক্ত হয়ে ওষুধ যাবে, খাইয়ে ঠিক করে দেওয়া যাবে, এটা কি সত্যি হয়? কোনো দিন পসিবল নয়। পৃথিবীতে কোনো ওষুধ এরকম বেরোয়নি এখনো, এরপরে বেরোবে কিনা যথেষ্ট সন্দেহ, বেরোবে না যে এই ওষুধটা খেলে একটা কোনো কোর্স করলাম, হ্যাঁ 1 মাস হলো বা 2 মাস হলো, সেটা কোর্স করে নিলাম আর তারপরে আমি একদম নেশামুক্ত হয়ে গেলাম। তো যারা এরকম ক্লেম করে আমি তাদের থেকে জানতে চাইবো যে তারা এক্স্যাক্টলি কি খাওয়ায় বা কি ওষুধ দেয়। মোস্টলি অ্যাজ ফার অ্যাজ আমার নলেজ তারা হয়তো হাই ডোজ অফ স্লিপিং মেডিকেশন, স্লিপিং পিলস দিয়ে রাখে। তো তারা এমন অ্যামাউন্টে বা এমন ইন্টেন্সিটিতে দেয় যে তারা হয়তো পেশেন্টকে সারাদিন ঘুম পাড়িয়ে রাখে। এবার যদি আমি সারাদিন ঘুমিয়ে থাকলাম তা আমি নেশাটা করবো কিভাবে? তারপরে হ্যাঁ, তো এটা ওদের প্রসেস। তো এই প্রসেসে যদি আমি এগোই তাহলে তো আমার নেশা মুক্তটা তো হলো না। আমি যদি সারাদিন ঘুমিয়ে থাকি তাহলে আমি তো নিজের কাজগুলোই করতে পারবো না, নেশা তো মানে দূরের কথা। তো এই যে সো কল্ড নেশা মুক্তি কেন্দ্রগুলো আমরা অলিগলিতে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে থাকি, তারা হয়তো এই শর্টকাটটাই এরা অ্যাপ্লাই করে। বাট সত্যিকারে যদি আমি রিকভারি চাইছি, হ্যাঁ ডি অ্যাডিকশন, এটার 5টা 5 স্টেজেস অফ রিকভারি বা ডি অ্যাডিকশন বলে থাকি। হ্যাঁ, প্রথমটা প্রি কন্টেম্পলেশন, মানে তখন আমি ডিনাইলে আছি যে না আমার তো কোনো প্রবলেম নেই, হ্যাঁ আমার বাড়ির লোকেরা প্রবলেম ক্রিয়েট করছে আমার জন্য, হ্যাঁ এটাকে প্রি কন্টেম্পলেশন স্টেজ বলি। তারপরে আসি কন্টেম্পলেশন, মানে হ্যাঁ আমার হয়তো প্রবলেম আছে, হ্যাঁ আর সেটার জন্য হয়তো আই নিড টু ওয়ার্ক অন ইট, মানে আমার হয়তো নেশাটা করা ঠিক হচ্ছে না, সেটা থেকে বাইরে বেরিয়ে আসা উচিত, এই থট প্রসেসটা আমার এই স্টেজে শুরু হচ্ছে। তারপরে কি আসলো? তারপরে হচ্ছে অ্যাকশন, মানে আমি নেশা থেকে বেরিয়ে আসতে চাইছি, সেটার জন্য আমার সাপোর্ট দরকার, হেল্প দরকার, সেটার জন্য আমি অ্যাক্টিভলি কোনো প্রফেশনাল হেল্প নিচ্ছি। সেটা প্রথমে কাউন্সেলিং হোক via a psychologist or via a psychiatrist, আমি মেডিকেলি সাপোর্ট নেব। মানে কি ধরনের, ধরুন যারা নেশা করে নর্মালি তাদের ফিজিক্যাল কিছু কিছু প্রবলেমস থাকে। কীরকম? তাদের স্লিপ সাইকেল একদম ডিস্টার্ব হয়ে যায়, মানে ঘুম ঠিক মতন আসে না, তাদের হয়তো খিদে ঠিক মতন হচ্ছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তাদের হয়তো বিভিন্ন বডি পেন হচ্ছে,
মানে সেটা হচ্ছে উইথড্রয়ালের জন্য, বা হয়তো তাদের মন মেজাজ খিটখিটে রয়েছে, রেগে যাচ্ছে, মন খারাপ করে বসে আছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, এই ধরনের যে সমস্যা হচ্ছে সেটার জন্য আমি কোনো ডক্টরের কাছে গিয়ে তাদের জন্য সেটার জন্য মেডিকেশনস নিলাম। সেটা হচ্ছে এক ফর্ম অফ সাপোর্ট আমি নিচ্ছি। আর একটা সাপোর্ট নিচ্ছি আমি সাইকোলজিস্টের কাছে, সেটা হচ্ছে সাইকোথেরাপি বা মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি, এমইটি বলা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি অ্যাকশন স্টেজ, মানে শরীরের জন্য এবং আমার মনের জন্য, হ্যাঁ, বডি অ্যান্ড মাইন্ড দুটোকে আমি সাপোর্ট দিচ্ছি। কিন্তু আমার এটা সবাইকে, যেটা আমি বলে দিই পেশেন্ট বা পেশেন্ট পার্টি যারাই আমার কাছে আসে, যে আমি আসলে ডি অ্যাডিক্টেড হতে চাইছি কিনা, মানে আমি সত্যিকারের নেশাটা ছাড়তে চাইছি কিনা, এই ডিটারমিনেশনটা, এই ডিজায়ারটা কতটা আছে, সেটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা যদি আমার না থাকে তাহলে মানে দুনিয়ার যে কোনো যত ভালো ওষুধই আমি দিই না কেন, যত ভালো থেরাপি আমি দিচ্ছি না কেন, কোনো কাজে আসবে না সেটা। তো সেটা সব থেকে বড় কথা, যে আমার নেশা ছাড়ার কতটা নিজের মধ্যে ডিটারমিনেশনটা আছে, কনফিডেন্সটা আছে, যে হ্যাঁ আমি নেশাটা ছেড়ে দেবো, একেবারেই সেদিকে আমি যাবো। এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটা যদি না থাকে তাহলে অন্য আর কোনো মেডিসিন বা থেরাপি দিয়ে কোনো লাভ হবে না। আর ম্যাম এটা হচ্ছে 3 নম্বরটা, অ্যাকশন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে মেইনটেনেন্স, মানে আমি নেশা ছেড়ে দিয়েছি আর আমি এই পথে আর যাব না, হ্যাঁ, সেটাকে আমি মেনটেন করব। আর এই স্টেজটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে ডিফিকাল্ট অ্যাট দ্য সেম টাইম। দিস ক্যান স্টার্ট ফ্রম 6 months অ্যান্ড এন্টায়ারলি আপ টু 5 years, এটা পুরোটা লেন্থ হতে পারে। হ্যাঁ, এবারে আমি যখন চাইছি সোবার থাকতে, হ্যাঁ, তো সেই সময় আমি কি করব বা কি করব না, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমি নিজেকে কোনো একটা জায়গায় এনগেজ থাকবো। ধরুন যারা নেশা করে তাদের একটা পার্টিকুলার টাইম থাকে, যে এই বিকেলবেলা হলো আমার এবারে খুব রেস্টলেস লাগছে, তো সেই জন্য আমি বারবার নেশাটা করার জন্য বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে ক্রেভিংটা হচ্ছে, সেই ক্রেভিংটা কন্ট্রোল করার জন্য আমার খুব দরকার কোনো নিজেকে একটা বিজি রাখা, একটা কোনো কাজে এনগেজ রাখা, মানে একটা পজিটিভ একটা প্রোডাক্টিভিটি অ্যাকশন অ্যাক্টিভিটিতে আমাকে নিজেকে ইনভলভ রাখতে হবে। হ্যাঁ, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে সেটা হতে পারে আমি এক্সারসাইজ করছি, আমি জিমে যাচ্ছি, বা বাড়ির কোনো কাজ করছি, হ্যাঁ, বাড়িতে আমি হেল্প করছি কাউকে, সেটা হতে পারে। তো এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আমরা থাকি, মানে অনেকের দিকে না পড়াশোনা করছে, মানে স্টুডেন্ট লাইফে যেটা আমরা করে থাকি, পড়াশোনার সাথে সাথে আমি অন্য আরো অ্যাক্টিভিটি করছি, ঠিক সেরকমই আমি হয়তো নিজের চাকরিটা করছি, নিজের কাজ, প্রফেশনাল যেটুকু সময় আমার এনগেজমেন্ট থাকছে, যেখানেই থাকছে, সেটার বাইরে আমি নিজেকে অন্য কোথাও একটা ইনভলভ রাখছি, মানে প্রোডাক্টিভ কোনো কাজে ইনভলভ থাকছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ দিস উইল হেল্প মি ইন মেইনটেইনিং মাই সোব্রাইটি, যেটা বলে, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেইনটেনেন্স পার্ট একদম। প্লাস ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা এই ধরনের প্রবলেম নিয়ে আসে, অনেক ক্ষেত্রেই দেখি যে তাদের ফ্যামিলি মেম্বার্সরা তাদেরকে নেগেটিভ কমেন্ট করছে, টিটকারি করছে, যে এর দ্বারা আর কিছু হবে না, হ্যাঁ, এ তো নেশা করে পড়ে থাকে। এই নেগেটিভ কমেন্ট যেন না করা হয়, যতটা পসিবল সাপোর্ট করা হয়, একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে যে পেশেন্টটা বা যে মানুষটা, মোস্ট ইম্পর্টেন্টলি যে মানুষটাকে আমরা ট্রিট করার চেষ্টা করছি, সে যাতে ডিসহার্টেড না হয়ে পড়ে, ডিমোটিভেটেড না হয়ে পড়ে, সেটাকে মেনটেন করা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে 5 নম্বরটা, এটা 5 নম্বর। আচ্ছা, আর হ্যাঁ, আর যেটা মেনটেন আরো মানে দরকার, সেটা হচ্ছে প্রফেশনাল হেল্পটাও আমি এই কন্টিনিউ করতে হবে, প্রপার ফলো আপ করতে হবে। এভরি মান্থ, মাসে 2 বার করে কনসালটেন্টের কাছে যাওয়া, হ্যাঁ, সাইকোলজিস্টের কাছে যাওয়া, এই জিনিসগুলো আমাকে কন্টিনিউ করতে হবে। প্লাস আরেকটা যেটা আমরা এখানে সচরাচর পাই না, সেটা হচ্ছে গ্রুপ থেরাপি। সেটা খুব কম ইনস্টিটিউট বা সেন্টার প্রোভাইড করে থাকে গ্রুপ থেরাপি। মানে ধরুন আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা ডি অ্যাডিকশনের জন্য আসছে, তাদের একটা আমি গ্রুপ ফর্ম করলাম। এবার তারা তাদের প্রবলেমস, তাদের কি কি ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে, তারা নিজেদের মধ্যে সেটা ডিসকাস করলো, আলোচনা করলো। এটা কিন্তু ভেন্টিং পার্ট, মানে ভেন্টিং আউট, হ্যাঁ, সেটা কিন্তু
একজন অ্যাডিক্ট ছাড়া আর অন্য কেউ বুঝবে না যে তার কি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে সে হয়তো আমাকে এসে বললো যে তার কি প্রবলেম হচ্ছে, কিন্তু আমি তো ঠিক বুঝতে পারবো না, যে আমি তো অ্যাডিক্ট নই যে আমি পুরো ব্যাপারটা ওর বুঝতে পারবো। সুতরাং যে বুঝতে পারবে তার কাছে গিয়ে ভেন্ট আউট করা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো সেরকম গ্রুপ থেরাপি যদি অর্গানাইজ করা যেতে পারে সেটা খুব ভালো হয় তাদের জন্য। ওকে।